সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক, ডেইলি টাইমস অফ বাংলাদেশ। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, প্রধানমন্ত্রী দিল্লি সফরের প্রস্তুতি, তারিখ ঠিক হয়নি। বিএনপি স্থায়ী কমিটি পুনর্গঠন, মন্ত্রিসভায়ও রদবদলের আলোচনা। গ্যাসের অভাবে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ। আমার দেশ, নিম্নমানের যন্ত্রপাতির রামপাল চালাতে প্রকৌশলীদের লড়াই। প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিত, সাবমেরিন কেবল আওয়ামী লীগ সিন্ডিকেটের দখলে। দৈনিক ইত্তেফাক, লাখো শিক্ষার্থীর ঝরে পড়ার নেপথ্যে স্কুলের বেআইনি সিদ্ধান্ত। গ্যাস সরবরাহ বেড়েছে, কমেছে লোডশেডিং। হঠকারী রাজনীতি বাদ দিন, বিরোধী দলকে প্রধানমন্ত্রী। সমকাল, সারের মজুদ কমছে, প্রভাব পড়ছে মাঠে। ডারউইনে ইতিহাসের হাতছানি। মানুষের কষ্টের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। গ্যাস বিদ্যুৎ সংকট। যুগান্তর, কণ্টকার্ণ পথে আশার আলো। 17 বছরে জঞ্জাল পাড়ি দিতে হিমশিম বিএনপি। কোথায় দাঁড়িয়ে সরকার, শপথ নেয়ার 6 মাস। মানবজমিন, মানুষের প্রত্যাশা আরও বেশি কিছু, সরকারের 6 মাস। প্রধানমন্ত্রীর ভারত সফর, জানা যাবে আজ। পণ্যর আড়ালে আসছে অবৈধ স্বর্ণ, ডারউইনের বাতাসে ইতিহাসের ডাক। কালের কণ্ঠ, অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও। পররাষ্ট্র বাংলাদেশ ফার্স্ট নীতিতে গুরুত্ব, বিদেশি বিনিয়োগ বাড়াতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। গ্যাসের সংকট কয়েকদিনের মধ্যে অনেকাংশে কমে আসবে, আলোচনা সভায় প্রধানমন্ত্রী। দৈনিক কালবেলা, 17 বছর একটি কূপও খনন করেনি স্বৈরাচার সরকার। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। স্মার্ট যুগে সেকেলে হিসাব, রাজস্ব ক্ষতি 3900 কোটি। দৈনিক ইনকলাব, পরিবর্তন আসছে দল ও সরকারে। বিএনপি স্থায়ী কমিটিতে নতুন 4 মুখ, 20 আগস্টের পর নতুন মহাসচিব ও মন্ত্রিসভার পরিবর্তন। শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কমে আসবে, প্রধানমন্ত্রীর আশাবাদ। বন্দি কারাগারে মুক্ত দুর্নীতি, আলাদা হচ্ছে সরকার ও দল। মূল উদ্দেশ্য নেতৃত্বের বিকেন্দ্রীকরণ। স্থায়ী কমিটিতে নতুন 4 মুখ। এলএনজি সরবরাহে কথা চলছে 6 দেশের সঙ্গে। ইকবাল হাসান মাহমুদ। দেশ রূপান্তর, মন্ত্রিসভায় নতুন মুখ আসছে। প্রধানমন্ত্রী ভারত যাবেন, তবে দিনক্ষণ ঠিক হয়নি। নয়া দিগন্ত, গ্যাস সংকটের নেপথ্যে দীর্ঘ অব্যবস্থাপনা। বিদ্যুৎ গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। দায় এড়াচ্ছেন সব সরকারি সংস্থা। ইয়ার টু গ্রিন। বণিক বার্তা, এলএনজি টার্মিনাল বাড়ানোর চেয়ে জরুরি গ্যাসের ত্রিমাত্রিক জরিপ ও রিগে বিনিয়োগ। দ্বিমাত্রিক জরিপের তথ্যে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাংলাদেশের তালিকার 8.25 লাখ রোহিঙ্গার মাত্র 3 লাখকে রাখাইনের বাসিন্দা বলছে মিয়ানমার। ডেইলি স্টার, গ্রিন অন পেপার, ডেডলি অন গ্রাউন্ড। নিউ এজ, লো ইনকাম পিপল কাট ব্যাক অন ফুড, হেলথ কেয়ার। ডেইলি অবজারভার, রিমোট বম্বস রেইজ ফ্রেশ মিলিটেন্ট থ্রেট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। ইলিয়াস ভাই, অনেক বিষয় আছে, কিন্তু আমরা শুরুটা করতে চাই প্রধানমন্ত্রী দিল্লি সফরের বিষয় নিয়ে। পত্রপত্রিকায় যেটা সংবাদ হয়েছে যে দিল্লি সফরের প্রস্তুতি, তারিখ দিনক্ষণ ঠিক হয়নি, এটা অনেক পত্রিকা করেছে। আবার 2-1টি পত্রিকায় এসেছে যে প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিত। অনিশ্চিত আমার মনে হয় না, কারণ আপনি দেখেছেন যে
দুদেশের মধ্যেই কিন্তু এক ধরনের তোড়জোড় চলছে এবং সাম্প্রতিক আপনি দেখবেন যে কূটনৈতিক দৌড়ঝাঁপ, যেমন ধরুন এখানে যিনি হাই কমিশনার আছেন তিনি কিন্তু এই মাসে 11 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি 10 তারিখ পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, তারপরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলেছেন। তারপরে তিনি দিল্লি ছুটে গেছেন যে ঢাকার ডেভেলপমেন্ট কী এটা জানানোর জন্য। এবং একই সঙ্গে আপনি লক্ষ্য করবেন এই সময়ে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যিনি প্রধান তিনিও কিন্তু বাংলাদেশে এসেছিলেন। এবং আমরা যতটুকু জেনেছি আগামী 21 তারিখ তার যাওয়ার সম্ভাবনা আছে এবং ভারতীয় গণমাধ্যমে এরকম রিপোর্ট এসছে। সেটা বলা হয়েছে এই মাসের দ্বিতীয় হচ্ছে যে সপ্তাহের বিষয়, এটা নিয়ে আলোচনা চলছে। 21 তারিখ আমরা শুনেছি যত তিনি যাবেন। এবং তবে এবারে সফরটা খুব তড়িঘড়ি করে হচ্ছে বলে আমি মনে হচ্ছে, কারণ দুদেশের মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, সফরের নিয়ম হচ্ছে আগে মন্ত্রী পর্যায়ে কিন্তু এগুলো আলাপ আলোচনা হয়, একটা চূড়ান্ত জায়গায় গিয়ে তখন কিন্তু শীর্ষ নেতৃত্বে সে বৈঠকে সেই সিদ্ধান্ত হয়। কিন্তু এবার কিন্তু সেরকম কিছু হচ্ছে না। তিনি যদি 21 তারিখ জানার মতো 4-5 দিন বাকি আছে। তবে এটা আপনি নিশ্চয়ই জানেন যে এই সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু ধারণা করা, সবার মনে একটা প্রশ্ন ছিল তিনি কি ভারত না চীন কোনটি দিয়ে সফর শুরু করবেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আগে এই দুটি দেশে একটি দিয়েও সফর শুরু করেন। তিনি আগে মালয়েশিয়ায় গিয়েছেন, মালয়েশিয়া থেকে তারপর চীনে গিয়েছেন। ইলিয়াস ভাই, এই বিশেষ করে আপনি যেটা বলেন ঠিকই যে চীন না ভারত, কিন্তু প্রধানমন্ত্রী এখন যে সবচেয়ে বিষয় ভারত, সেটা আগেও ছিল এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতকে নিয়ে। এবার আরও বেশি সেটা জোরালো হয়েছে। ভারত বিভিন্ন সময় তাদের বিভিন্ন স্টেটমেন্ট, অর্থাৎ সেই মানে শেখ হাসিনাকে নিয়ে তার থাকা, তার প্রত্যাবর্তন, অনেকগুলো বিষয় নিয়ে তাদের যে স্টেটমেন্ট, তাদের স্টেটমেন্টের সাথে তাদের কাজকর্মে তেমন একটা মিল আমরা মানে বাংলাদেশ খুঁজে পাইনি। এবং বাংলাদেশ থেকে বারবার চিঠি চালাচালির পরও তার কোনো সদুত্তর বাংলাদেশ পেয়েছে বলে আমরা এখন পর্যন্ত ওইভাবে দেখিনি। সব কিছু মিলিয়ে এই সফরটা, মানে আমাদের প্রধানমন্ত্রীর সফরটা, ভারত সফরটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের অনেক বিষয় রয়েছে। অভিন্ন নদীর যে হিস্যার বিষয় রয়েছে, গঙ্গা পানি চুক্তির বিষয় রয়েছে, আরও অনেকগুলো বিষয় রয়েছে। সব কিছু মিলিয়ে এটা তো মানে আমরা কি বলতে পারি যে এই সরকার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে এখন? না, তা তো বটেই। আমরা জানি যে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, নতুন করে আবার নবায়ন করতে হবে, এটা বিরাট বিষয়। তারপরে ধরুন সীমান্তের বিষয় রয়েছে। ভারতের সাথে তো আমাদের বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমাদের ধরুন চিকিৎসা, শিক্ষা, তারপরে বাণিজ্য ঘাটতি, কানেক্টিভিটি, নানা কিছু নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা জানি সাম্প্রতিককালে, বিশেষ করে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সম্পর্ক কিন্তু ত্বরান্বিত গিয়ে ঠেকেছে। দু দেশের মধ্যে এক ধরনের কি বলে যে কোনো ভালো সম্পর্ক ছিল না। এর কারণ হচ্ছে, যদি আমি একদম স্পষ্ট করে বলি, ভারতের একটি বশংবদ সরকার এখানে ছিল, যারা এক সময় বলেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, যদিও তিনি ক্লিয়ার করেননি কে স্বামী কে স্ত্রী। তারপরে ধরুন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে যা দিয়েছে ভারত কোনো দিন ভুলবে না। তো এই ধরনের সম্পর্ক ছিল এবং একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক ছিল মূলত নয়াদিল্লির, বাংলাদেশ সাধারণ মানুষের সঙ্গে না। তো এই দলটি যখন গণরোষে ক্ষমতাচ্যুত হয়েছে, এটি ভারত খুব সহজে মেনে নিতে পারে না। আপনি নিশ্চয়ই ভারতের মিডিয়াগুলো দেখেছেন যে গত 2 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে কীভাবে অপপ্রচার চালিয়েছে। এখন তাদের উপলব্ধি হয়েছে, আমার যেটি মনে হয়, যে সম্পর্কে যে বরফ জমেছে সেটি গলা উচিত। কারণ আমি একটু আগেই বলেছি আমাদের নানা ধরনের। ইলিয়াস ভাই, আমি এই জায়গাটা আসবো যে গলা উচিত বরফ, আপনি যে কথাটা বলছেন, এবং আপনি এও বললেন আগের, অর্থাৎ সেই অন্তর্বর্তীকালীন তাদের সঙ্গে আমরা দিল্লির যে সম্পর্ক, আপনি মানে অনেকভাবে সেটা নিয়ে এসছে। এবং 5 আগস্টের পর ভারতের যে কর্মকাণ্ড আমরা বাংলাদেশকে নিয়ে সব কিছু নেগেটিভ, আমরা যদি বলতে পারি বেশিরভাগই নেগেটিভ, একদম এক কথায় দেখেছি। এখন এই নতুন সরকার এসেছে, আমাদের সাথে তাদের যে দেনা পাওনার হিসাব রয়েছে, অনেক বিষয় রয়েছে। আমরা কতটুকু আশাবাদী এই ইসের মধ্যে, এই সম্পর্কের মধ্যে, যে তাদের সঙ্গে আমাদের। আমি একটু পিছনে যাই। এই যে আজকে গঙ্গা চুক্তির কথা বলা হচ্ছে, এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে হয়েছে প্রথম।
আমরা যখন ন্যায্য হিসেবে পেলাম, তিনি কিন্তু বলেছিলেন আমি প্রয়োজনে জাতিসংঘে নিয়ে যাব। ভারত কিন্তু নানাভাবে গড়িমসে করছিল। মানে সেটা কিন্তু ছাড়ের কোনো হিসাব ছিল তার না সেখানে। সন্তান এখন ক্ষমতায়, তিনি সেই ধারাবাহিকতা রক্ষা করছেন। আমরা দেখবেন যে তিনি কিন্তু চোখে চোখ রেখে কথা বলছেন। আপনি দেখবেন যে এই যে শেখ হাসিনাকে পারমিট করার পর, তাকে বক্তৃতা দেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে যে শব্দ চয়ন করা হয়েছে, এত কঠিন অবস্থা কিন্তু আমরা আগে কোনো দিন দেখিনি। এবং বাংলাদেশের মানুষের মাইন্ডসেট অনেক চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এই যে ভারত ভীতি বা ভারত জুজু এগুলো কিন্তু এখন আর কেয়ার করে না। আপনি দেখুন সীমান্তে, আপনি তো দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করছেন, সীমান্তে দেখবেন যে এই কদিন আগেই দেখলাম যে বাংলাদেশে একজনকে ধরে নিয়ে গেছে, পাল্টা সীমান্তের মানুষ বিডিআর লাগে না, তারা নিজের প্রতিরোধ গড়ে তুলছে। ধরে নিয়ে আসে। তারপর আপনি দেখবেন যখন পুশিং করার চেষ্টা করা হচ্ছে, বিডিআর আমাদের বিজিবি আগে গ্রামবাসী কিন্তু প্রতিরোধ করে। এই দৃশ্য কিন্তু আমরা দীর্ঘদিন দেখিনি। কারণ সোশ্যাল মিডিয়া বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আপনার বিএসএফ কে গ্রামবাসী নিজের একাই তারা করছে। সুতরাং ভারত যদি ভাবে যে বাংলাদেশের সঙ্গে আমি বড় ভাই সুলভ আচরণ করবো, এটি ভাবার সুযোগ নেই। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমাদের দেখুন নানাভাবে 54টা অভন্য নদী রয়েছে, 53টি বাদ দেওয়া আছে। এই কারণে বাংলাদেশের নানা ধরনের সংকট মোকাবেলা করছে। তার মানে শুধু বাংলাদেশ নয়, ভারতকে এখন নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবতে হবে এবং অবশ্যই পজিটিভ ভাবনাটা আসতে হবে। আমি একটু যোগ করি, ভারত এমন একটি দুর্ভাগা দেশ, তার একটি প্রতিবেশীর সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক নেই। পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র, আমরা জানি, সম্পর্ক ভালো না। তারপরে চীনের সঙ্গে প্রায় মাঝে মাঝে যুদ্ধ, লাদাখে উত্তেজনা সৃষ্টি হয়, যুদ্ধ হয়। তারপরে ছোট্ট রাষ্ট্র নেপালের সঙ্গেও কিন্তু ভারতের সম্পর্ক ভালো না, ভুটানের সঙ্গেও ভালো না। আপনি দেখুন যে এই ছোট্ট একটি দেশের মালদ্বীপ, সেখানে কিন্তু চীনপন্থীরা ক্ষমতায়। শ্রীলঙ্কাও একই অবস্থা। শুধু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল মানে একটি দলের সঙ্গে, বাংলাদেশ জনগণের সঙ্গে না। সেই দলটিও ক্ষমতায় হচ্ছে এবং ক্ষমতাচ্যুতের অন্যতম কারণ কিন্তু এটাও ভারত তোষণ। তারা খুব নেকেডলি ভারত তোষণ করে। সুতরাং ভারতের উপলব্ধি করতে হবে, তারা নিজেদের আঞ্চলিক সুপার পাওয়ার দাবি করতে চায়। সুপার পাওয়ার করতে হলে তো সে ধরনের ভূমিকা পালন করবে। চীনের সঙ্গে 13টি দেশের সীমান্ত রয়েছে, খুব বেশি দেশের সঙ্গে তাদের কিন্তু খারাপ সম্পর্ক থাকলেও সেটি একটা লিমিটেড পর্যায়ে। বাট চীন তো 13টি দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, কিন্তু ভারত কেন পারবে না? সুতরাং ভারতের উপলব্ধি হওয়ার সময় আসছে। বাট তাদের সম্পর্ক উন্নয়নে তাদের সঙ্গেই সমস্যা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর, আর কারোর সঙ্গে হচ্ছে না, কারণ প্রতিবেশী রাষ্ট্রগুলো তো অনেক দেশের সাথে বর্ডার। তবে তাদের অ্যাটিটিউড পজিটিভ। বিশেষ করে এখানে যে হাই কমিশনার যাকে দেয়া হয়েছে, তিনি কিন্তু একজন মন্ত্রীর মর্যাদায়, এবং দিস দ্য ফার্স্ট টাইম কোনো কেরিয়ার ডিপ্লোম্যাট ছাড়া একজন রাজনীতিককে এখানে দেওয়া হয়েছে। কারণ জনগণের ভাষা কিন্তু রাজনীতিকটা ভালো বোঝেন। যদি এদেশের মানুষদের সম্পর্ক বিল্ড আপ করার জন্য আমি মনে করি যে ওনাকে দেয়া হয়েছে, এবং তিনি বেশ দৌড়ঝাঁপ করছেন, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন বলে আমার মনে হয়। একটা অন্য বিষয়, যে সেটা হচ্ছে আপনি দেখবেন যে পত্রিকাগুলো খুললে কদিন ধরে যে সংবাদটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে আমাদের গ্যাস এবং বিদ্যুৎ যে সংকট, সেই জায়গাটাতে আপনি দেখেন গ্যাসের অভাবে শতাধিক কারখানার উৎপাদন বন্ধ, নিম্নমানের যন্ত্রপাতির রামপাল চালাতে প্রকৌশলীদের লড়াই, এরকম অনেক খবর রয়েছে। এর মধ্যেও প্রধানমন্ত্রী গতকালকে যেটা বলেছেন যে কয়েকদিনের মধ্যেই সংকট দূর হবে। তারপর তিনি এও বলেছেন যে 17 বছর একটি কুপখনন করে স্বৈরাচার সরকার, কথাগুলো আসছে। তো সরকার আসলে কিভাবে এখন আশাবাদী হতে পারছে, মানে কোন জায়গাটায় আসলে? না, সরকার এলএনজি আমদানির চেষ্টা করছে। তারপরে যে আমাদের এলএনজি স্টেশন যেগুলো আছে সেগুলো নষ্ট ছিল, সেগুলো ঠিক করা হয়েছে। চীনের সঙ্গে চুক্তি হয়েছে একটি এলএনজি স্টেশন করার জন্য, যদিও সেটি বলা হচ্ছে যে 22 মাস লাগবে। সরকার চেষ্টা করছে, বাট আমি মনে করি একদম প্রকৃত চিত্রটি সরকারকে উপস্থাপন করা উচিত মানুষের সামনে, কারণ এটি কিন্তু বিরাট সংকট। আপনি দেখবেন যে আজকে দেখে আসলাম 16 রপ্তানি বন্ধ হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নে। তারপর মাননীয় প্রধানমন্ত্রী যুবকদের চাকরি দেওয়ার কথা বলেছেন। তো বিদেশি বিনিয়োগ যদি আসে, আপনার যদি গ্যাস না থাকে, আপনি কীভাবে ফ্যাক্টরি করবেন, কীভাবে কলকারখানা করবেন? সুতরাং এটি একটা মানে কি বলে যে একটা প্যাকেজ ওয়ার্ক। সুতরাং তাদের এটি বলা উচিত যে এই সংকটগুলো আছে গ্যাসের। বাট আপনি জানেন যে গত 4 বছর আমি যেটা দেখলাম যে গণমাধ্যমের কল্যাণে, যে একটি কূপখনন কোনো উদ্যোগও নেওয়া হয়নি। তো
এই ধারাবাহিকতা একটি, এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা ফাঁপা দেশ পেয়েছে এই সরকার। এই গ্যাসের ক্ষেত্রে একই অবস্থা। আমাদের নতুন করে কূপ খনন করেন সরকার, আরও একটু উদ্যোগ নিয়েছে। বরঞ্চ যা ছিল সেখানে যে নিম্নমানের যন্ত্রপাতি কিংবা অব্যবস্থাপনা চিত্রই বারবার ফুটে। হ্যাঁ, সেটি তো আছেই। সুতরাং আশা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যদি সবাই সমৃদ্ধভাবে চেষ্টা করে। ইলিয়াস ভাই, এই যে এই অবস্থা প্রবলেমটা, এটা শুধু খালি হঠাৎ করে সামনে এসে ক্রাইসিসটা দাঁড়াচ্ছে বিষয়টা তা না। এই প্রবলেমটা একদম আপনি সারা বছর ধরেই অনেকটা লেগে থাকে। আমরা নির্ভর হয়ে গেছি। ইভেন অন্তর্বর্তী সরকার কোনো কার্যকরী উদ্যোগ কিন্তু নেয়নি। আমরা এই যে আমরা আমদানি নির্ভর হয়ে গেছি এবং আমরা গ্যাস কিংবা ইসের অনুসন্ধান করছি না দেশে, আমরা এটা বারবার বলার পরও তেল গ্যাস অনুসন্ধান করে সেই দেখলাম যে সম্প্রতি দুটি রিগ কেনার উদ্যোগ নেয়, যদি অনেকে বলছে যে দুর্নীতির ফাঁদ পেতেছে, তাও তো কিনতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে কি যে যাই সরকার আসে তারা বোঝার পরও আমদানি নির্ভর হয়ে যাচ্ছে। এই যে আমদানি নির্ভর হয়ে যাচ্ছে, আমার দেশে অনুসন্ধান করে কোনো কিছু করতেছে না, এতে করে তো এই থেকে বেরোতে পারবে কখনো দেশ? আমাদের আশা করা ছাড়া আর তো কিছু নেই। আসলে আমরা আশা করতে চাই, কারণ এখন যে সরকারটি ক্ষমতা আছে, আমি দাবি করি যে দেশপ্রেমিক সরকার। তারা নতুন করে কূপ খননের উদ্যোগ নেবে, কারণ এই আমদানি করে একদম পুরোপুরি আমদানি নির্ভর হলে তো এটি চলবে না। আসলে বিভিন্ন সময় দেখবেন যে নানা সংকট সৃষ্টি হয়েছে, তো সংকট তো উত্তরণ ঘটাতে হবে। এই গার্মেন্টসের কথা বললাম, আজকে দেখলাম যে একটা শিশু পরিচর্যা কেন্দ্র আছে, আপনি জানেন, সেখানে বাচ্চাদের খাবার দিতে পারছে না, খাবার কিনে এনে হোটেল থেকে দিতে হচ্ছে, কারণ গ্যাস নেই সেখানে রান্না করার। এবং আমাদের দেশে দেখেন যে কোনো একটা ক্রাইসিস শুরু হলে সেটার চাপ সব কিছুর উপর পড়ে, নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে কলকারখানা, শিল্প কারখানা, সব জায়গার মধ্যে এই প্রেশারটা আমাদের দেশে গিয়ে পড়ে। আমি ওই দিন খবরে দেখলাম, জানি না কতটুকু সত্য, যে গাজীপুরের অনেক শ্রমিক বাড়ি চলে গেছে এবং কারখানা বন্ধ হয়ে গেছে। যদি গ্যাস সাপ্লাই না থাকে তাহলে তো কারখানা চালাতে পারবে না, এবং এর প্রভাব কিন্তু সর্বত্র পড়বে। এই যে ধরুন দেশে এখন একটা বড় সংকট, এই কী বলে আইনশৃঙ্খলার পরিস্থিতির বিষয়, অনেক যুবক বেকার, কিন্তু এখন তারা কিছু করতে পারছে না। তাদের যে কর্মসংস্থানের কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী, তো কর্মসংস্থান করতে হলে তো আগে শিল্প কলকারখানা এগুলো করতে হবে, কিন্তু সেগুলো করতে নতুন করে কোথাও গ্যাস সংযোগ হচ্ছে না। বিনিয়োগ হলে, নতুন কলকারখানা হলে যে গ্যাস সংযোগ হবে সেটাই তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। সুতরাং দ্রুত এসব সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। যদিও এটি এমন একটি সমস্যা, এমন না যে আমি রাতারাতি এটি চেঞ্জ করতে পারবো। আমি যে এলএনজি আমদানিও করতে চাই, সময় লাগবে। সুতরাং আজকে ঢাকায় গ্যাস নেই, কালকে সব জায়গায় গ্যাস চলে আসবে, এটি ভাবার কিন্তু সুযোগ নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের এখানের মানুষ, সাধারণ মানুষ, এই পিছনের কারণে যে এখন এগুলো ঘটছে আগের সরকারের কারণে, এটি কিন্তু মানুষ বুঝতে চায় না। তারা প্রত্যাশা করে বা তারা ধারণা করে এই সরকার ইচ্ছে করলে এই সংকট মোকাবেলা করতে পারে, কিন্তু সরকার আসার কারণে ক্রাইসিসে পড়ছে। হ্যাঁ, এরকম ধারণা কিন্তু অনেক মানুষ, এটা কিন্তু বাস্তবতা না। পূর্ববর্তী দুরবস্থা ধারাবাহিকতা তারা সরকার বহন করছে। বাট ভালো বিষয় হচ্ছে যে তারা দ্রুত ইনিশিয়েটিভ নিচ্ছে। যেমন একটু আগে বললাম, এলএনজি স্টেশন চীনের সাথে চুক্তি হয়েছে, তারপরে এলএনজি আমদানি খুব দ্রুত চেষ্টা করা হচ্ছে। তো এগুলো করে আসলে মানুষকে একটু বুঝতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন, এটি কিন্তু খুব পজিটিভ দিক। তিনি কিন্তু আগের সরকারের উপর দায় চাপিয়ে বসে থাকতে পারতেন, সেটি কিন্তু তিনি করেননি। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে মানুষের তো ভোগান্তি হচ্ছে, এবং ড্রাইভিং সিটে যেহেতু তিনি, দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে, এটি আমাদের মনে রাখতে হবে। কিন্তু একটা অন্য খবর যায়, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই কিন্তু বিএনপির যে সাংগঠনিক নেতৃত্ব, পাশাপাশি আরেকটা বিষয় আলোচনা আসছে যে সরকারের দায়িত্ব বন্টনের, মানে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী না, উনি তো রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার কারণে বিএনপির মনোনীত অনেকগুলো পদ খালি হচ্ছে, মহাসচিব পদ খালি হচ্ছে। তারপরে উনি যেখানে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেখানে খালি হচ্ছে। সুতরাং এগুলো রিশিডিউল করতে হলে তো অনেকগুলো ঘোরপ্যাচ আছে। ধরুন কাকে মহাসচিব দিবে, তারপরে উনি যদি স্থানীয় সরকার থেকে যখন চলে যাচ্ছেন ওখানে কাকে দিবে, তার মন্ত্রণালয় কিন্তু আবার খালি হচ্ছে। ধরুন বলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে যাবেন,
তাহলে কিন্তু তার মন্ত্রণালয় খালি হচ্ছে। বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হবে জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, তাহলে কিন্তু তার মন্ত্রণালয় খালি হচ্ছে। সুতরাং এগুলো একটু কি বলে যে এক ধরনের কর্মযোগ্য তাদের বেড়ে গেছে, এসব জায়গায় কাকে দিবে, কে উপযুক্ত লোক, সেই চিন্তা কিন্তু তাদের করতে হচ্ছে। ইলিয়াস ভাই, আমরা যেটা শুনছি যে অবশ্য প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়েছিলেন 180 দিন, 6 মাসের একটা টার্গেট দিয়েছিলেন, জি। এবং তারপর উনি মূল্যায়ন করবেন বিশেষ করে সরকারে যে কে মন্ত্রী, প্রতিমন্ত্রী, পদমন্ত্রী যারা আছেন তাদের মূল্যায়নের বিষয়টি আসছে, সেটাকে আমরা দেখব। এই না, উনি যা বলেছেন এ পর্যন্ত সেগুলো তো করেছেন। যেমন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে, আগে আমরা অনেক প্রতিশ্রুতি দিই নির্বাচনের আগে, কিন্তু নির্বাচন গেলে কিন্তু আমরা ভুলে যাই। এটা হচ্ছে বাংলাদেশের একটা কমন পিকচার। বাট তিনি কিন্তু নির্বাচিত হয়ে একদম অল্প কদিনের মধ্যেই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, যেমন ফ্যামিলি কার্ড, সেটি কিন্তু তিনি চালু করেছেন। তারপর ধরুন কৃষক কার্ড, তারপরে ধরুন হেলথ কার্ড, তারপরে ধরুন খাল খনন কর্মসূচি, সেগুলো কিন্তু তিনি শুরু করেছেন। এবং তিনি যে কর্মসংস্কৃতি সৃষ্টি করেছেন বাংলাদেশে, কর্মসংস্কৃতি বলতে আমি এটি বোঝাচ্ছি, একদম ব্রিটিশ টাইম অনুযায়ী 9টায় অফিসে যাওয়া এবং কাজ করা, এগুলো কিন্তু আগে বাংলাদেশে দীর্ঘদিন ছিল না। কিন্তু তিনি কিন্তু এগুলো, এবং তার কারণে কিন্তু সচিব, মন্ত্রী বা অন্য অন্য যারা আছেন সবাই কিন্তু টাইমলি অফিস করতে হচ্ছে, এবং এর প্রভাব কিন্তু গ্রামে গঞ্জেও পড়েছে। তা আমি বলতে চাই এটি যে তিনি যে কথা বলেছেন যে 6 মাসে কে কী কাজ করে সেটা মূল্যায়ন করা হবে, নিশ্চয়ই তার একদম দৃষ্টি আছে কে কী করছেন। সুতরাং সবাই সতর্কভাবে কাজ করেছে। এখন মূল্যায়ন করে যদি কারো পারফরমেন্স ভালো উনি না মনে করেন বা প্রকৃতই ভালো না হয়, সেখানে অন্য ব্যক্তি দিবেন। তিনি দেশটি ভালোভাবে চালাতে চান। ইলিয়াস ভাই, আপনার যদি এক কথা আমি বলি, এই 6 মাস পর এসে, যদিও 6 মাসে একটি সরকারের মূল্যায়ন ওইভাবে হয় না, তারপরও মানে আপনি সেটাকে কি না, মর্নিং শোজ দা ডে, কেন মূল্যায়ন হবে না? সরকার কিভাবে কি করলো, মানে 6টা মাস তার পর্যাপ্ত সময় না, মানে ওই হিসাবে আমি সেটা বলছি। ঠিক আছে, 5 বাট মাসের জায়গায় সরকার অ্যাটিটিউডটা কিন্তু বোঝা যায় সরকার কি করতে চায়। এখন এই 6 মাস এসে কি বলবেন এই সরকার যেটা শুরু করেছিলেন, তাদের যে প্রতিশ্রুতি ছিল সব কিছু মিলিয়ে? নানা সংকটের মধ্যে এবং সংকট কিন্তু একটার পর একটা লেগেই আছে। এখন বিরাট একটি কাজ কালকে করেছেন তিনি। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন বা অন্যান্য পদে সেই, আছেন, হ্যাঁ। তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যে অবসর ভাতা এবং কল্যাণ ভাতা সেটি কিন্তু পাননি। বাট কালকে কিন্তু তিনি শুরু করেছেন, এটা বিরাট উদ্যোগ। এই আর্থিক সংকটের মধ্যেও আমরা ইলিয়াস ভাই একটু বলি যে আমার লাইফে আমি বেশ কয়েকজন শিক্ষক যাদেরকে দেখেছি, তাদের যে কান্না শুনেছি, আমিও শুনেছি। কারণ আমি গণমাধ্যমে কাজ করার কারণে অনেক শিক্ষক মনে করেন যে আমরা বললে হয়তো এটি কাজ পেতে হবে। পারেন, বাট এর বাস্তবতা কিন্তু সেরকম ছিল না। টেবিলের যে চক্কর ছিল সেই জায়গাটা, সে যে কি বিশাল অসহায়, চক্কর, কি এটা তো ভোগান্তি। ভোগান্তির শেষ নেই। যে যারা কর্মচারী, তাদের দুর্ব্যবহার, টাকা পাচ্ছে না, চিকিৎসা করাতে পারছে না, মেয়ের বিয়ে দিতে পারছে না, এটা বিশাল সংকট। এগুলো চিন্তা করা যায় না। মানে একজন শিক্ষক সারা বছরের এই আশাটা ছিলেন। এবং এই সুযোগে আপনাকে জানিয়ে রাখি, শিক্ষকরা যে আজকে এই টাকা পাচ্ছেন, এটি কিন্তু বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। আগে শিক্ষকরা অবসরের পর একটি ছাতা নিয়ে একটি গিফট, হয়তো অন্য শিক্ষকরা বাড়ি চলে যেতেন, কোনো টাকা পয়সা পেতেন না। কিন্তু এটি কিন্তু বেগম খালেদা জিয়া চালু করেছেন। আর এই জন্য আজকে শিক্ষকরা মোটামুটি কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা পান কল্যাণ ভাতা এবং অবসর ভাতায়। এবং 2022 সাল থেকে যে অবসর যে ভাতা বঞ্চিত শিক্ষক কর্মচারীদের বিশেষ ব্যবস্থার টাকা দিয়েছে সরকার, অর্থাৎ এই সরকার যে উদ্যোগ, বিশেষ করে আপনি ঠিকই বলেছেন, এই শিক্ষকদের অবসর সুবিধার যে টাকা, এবং আরও বেশ কিছু শিক্ষকদের পাশাপাশি আরও বেশ কিছু সেক্টর রয়েছে সেখানেও। এবং আমাদের দেশে আপনি দেখবেন যে বিশেষ করে অবসরে যাওয়ার পর এই যে পেনশনের টাকা, এই টাকার জন্য যে পরিমাণ ঘুরতে হয়, নিশ্চয়ই সরকারের সেদিকেও নজর দেওয়া। বলা হয় যে স্যান্ডেলের কি বলে তলা শেষ হয়ে যায়। এটা আছে তো ভোগান্তি, মানুষ চেঞ্জ হচ্ছে না আমাদের এখানে। বাট এইসব আমি আশা করতে চাই এই সরকার এসব ক্ষেত্রে দৃষ্টি দেবে। বাট এটা দৃষ্টান্ত স্থাপন করলো, কিন্তু বিরাট দৃষ্টান্ত, বিশাল দৃষ্টান্ত, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ছুঁয়ে যাবে। কারণ একজন শিক্ষক, তার একটি পরিবার আছে, তার অনেক ছাত্র আছে। এবং শিক্ষক যখন দুর্ভোগ পোহান, কষ্ট করেন, তখন কিন্তু তার শিক্ষার্থীদেরও স্পর্শ করে। সে একটি সমাধান, কিন্তু এই সমাধানের উদ্যোগ নেওয়া যায়, এটা অত্যন্ত ভালো দিক। টাকা তো পায়নি এবং ভোগান্তির শেষ নেই। এই ধরুন গ্রামের একজন শিক্ষক যদি ঢাকায় আসেন,
ব্যান্ডবেজে ঢাকায় যদি আসেন, তার কিন্তু সময় যাবে, তার অর্থ যাবে, তিনি যে শুধু দামি হোটেল থাকতে পারবেন না, মানে কষ্টের শেষ নেই, সেটি কিন্তু দূর হয়েছে, এটার বিশাল কাজ। বিশাল কথা। ইলিয়াস ভাই, আমরা আরেকটা সংবাদ, সেটা হচ্ছে একদম প্রতিদিনই আসতেছে। আপনি দেখেন যে এখন পর্যন্ত হামি মৃত্যু ছাড়ার 900, মানে ভাবা যায়। এবং এটা আক্রান্ত ক্ষমার এখন অযোগ্য 1.5 লাখ। অপরাধ। এর সঙ্গে যারা জড়িত, যাদের গাফিলতির কারণে এটা হয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এটা ভাবা যায় না যে এই শিশুগুলো কিভাবে মারা যাচ্ছে। কালকে দেখলাম আমরা এটি ফিগার ধরি আমরা যে 900 মারা গেছে, কিন্তু আসলে তো কিন্তু আপনি চিন্তা করে দেখেন এদের পরিবারগুলো কি অবস্থা, কি ভাবা যায়? তো আমি শুধু কে অন্যায় করেছে সেটি আমি বলতে চাই না, বাট এর সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক এবং এ থেকে যেন শিক্ষা বলা হয়। হচ্ছে তদন্ত কমিটি হয়েছে, কই সেটা তো আমরা তো বাংলাদেশের তদন্ত কমিটি কী কাজ করলো সেটি খোঁজার জন্য আবার তদন্ত কমিটি করতে হয়। এই সংস্কৃতি তো মধ্যে তো আমরা আছি। এগুলো চেঞ্জ হবে আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক পজিটিভ পদক্ষেপ নিচ্ছেন। তিনি একটি আমরা যেখান থেকে গণতন্ত্র পেয়েছি ওয়েস্টমিনস্টার স্টাইলে, সেই দেশে ছিলেন দীর্ঘদিন। তো আশা করতে চাই যে এইসব বিষয়ে তিনি এই জনমানুষের ভোগান্তি যাতে কমে সেসব ব্যবস্থা তিনি নেবেন। ইলিয়াস ভাই, এই যে 900 শিশু মারা গেল, যেটা তথ্য বলছে যে এর মধ্যে, এই 900 শিশুর মধ্যে 92% শিশুরই হামের টিকা দেওয়া হয়নি। মানে ভাবতে পারতেছেন? এটা ক্রিমিনাল অফেন্স, বিশাল অপরাধ। এটা তো হত্যার মতো ঘটনা। এই শিশুদের হত্যা করা হয়েছে, মানে আমি জেনে শুনে হত্যা করেছি। সুতরাং এটি একদম কি বলে, এটি জানি না আইনে কি আছে এটা, বাট এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই ধরনের অপরাধ করতে যেন কেউ সাহস না পায় কোনোদিন। এবং নিশ্চিত তদন্ত কমিটি এটা নিয়ে অন্তত কাজ করবেন। এবং সেই তদন্ত কমিটি আসলে কোনো খবর নেই, একদমই নেই, একদমই নেই। কোন কমিটি নিয়ে আপনারা রিপোর্ট করুন না। এই তদন্ত কমিটি করতে গিয়ে আবার কত তদন্ত কমিটি করতে হবে? মানে, এবং আপনি দেখেন প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে এই হামের মৃত্যুর সংখ্যা, কিন্তু আমরা কার্যকর ফল এখনো পাচ্ছি না। হয়তো যারা এইসব করেছে তারা হয়তো ফিগার যোগ করে, যা কালকে ছিল 880 জন, আজকে 20 জন, মানে এটি তো এটা কী বলে, একটা জাতিগোষ্ঠী শেষ করে দেয়। এই যে কত মানুষের কান্না এর সঙ্গে জড়িত, এই পরিবারগুলোর অবস্থা চিন্তা করেন, এটা ভাবাই যায় না। ধন্যবাদ ইলিয়াস ভাই আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।